একটা আশ্চর্য ঘটনা দেখেছ কি? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। এই নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। আসলে ঘটনাটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল। খেতে বসার সময় বাবা কয়েকবার খোঁজ করেছেন। তা কোথায় গেলেন বাবু? তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাতেও বাবুর আসার সময় হলো না। আরবারে তো ফেল করে মাথা কিনেছে, এবারও কি যে করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খলামকুচি কিনা, তাই নবাব পুত্র যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটার কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখার জন্যই কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আজকালাতে তো শুনে গেছে, মাথা দিত তুমি খেয়েছো আদর দিয়ে। মা চলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই আগের দিন রাত থেকে দাঁতে কুটি কাটেনি। আজকের দিনেও বিছানা থেকে উঠবেন বলে মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছি মিছি প্যান প্যান করো না, প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। তাও তো গেলে তো বাঁচতাম, এই বেলায় দেখো সুর সুর করে আবার ফিরে আসবে। এমন বিনি পয়সার হোটেলখানা কোথায় পাবে? মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে, এটাই তো আমার ভয়। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছুই করেনি গো, কিছুই করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধা হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কিরকম অভিমানী ছেলে জানো তো। বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। মা শয্যা থেকে উঠবেন না বলেই পণ করেছেন। না, আর থাকতে দিলে না, এই অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিচ্ছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকে একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারা লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন, আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি একদিন রামযাত্রা বার করেছি? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান।
পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরও বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও, বুঝেছি। নিরুদ্দেশ? কি দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আগে হ্যাঁ, ফিরে আসার অনুরোধ। ওর মা বড় কান্নাকাটি করছে। বুঝেছি। রাগারাগি করে গিয়েছে বুঝি? ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন, লিখে দিন। লিখে? বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়াপরবশ হয়ে বলেন, আচ্ছা, আমরা লিখে দেবো খন, আপনি শুধু নাম টামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন, একটু একটু ভালো করে লিখে দেবেন। ওর মা কাল থেকে জলগ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেবো যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রুজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। অনুতপ্ত হয়ে যে সে এসেছে এ কথা মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু চলে যাওয়ার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তো তুই হয়েছিস। কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। কাল সারা রাত দু চোখের পাতা এক করেনি, তা জানিস? ভেবে ভেবে আজ চেহারাটা কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ, আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ, তখন ধরে মিশে আমি একাই বোকা মরছি। তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকার ট্র্যাজেডি থাকে। হ্যাঁ, তা যে থাকে তা আমি অস্বীকার করছি না। কখনো সত্যিই যে যায় সে তো আর ফেরত আসে না। না, তা বলছি না, ফিরে আসার ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। তার মানে? শোনো বলছি। পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশেরই। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতার যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামল না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধর। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নয়। এবার তাঁর স্বরে কাতরতা,
শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে। এসো, আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটি ছেলে, আজ 1 বৎসর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে, ডান কানের কাছে একটি বড় জুরুল। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। আচ্ছা, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান। আসল ব্যাপারে কিছু জানো নাকি? জানি। শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। কোনো দিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটি অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মায়ের সঙ্গে আর বুঝি তোমার দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করছেন এখনো। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতরে দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। আচ্ছা আচ্ছা, যাক, শেষটুকু আর না বলেও চলবে, বুঝতে পারছি। 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরের সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়িতে ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। দাঁড়ান, কাকে চান? কাউকে না, বাড়িতে এসেছে। ও কিসের তারা এত? একটু বাড়িতে আসুন, বিশ্রাম করুন। সে কি হয়েছে নায়েব মশাই? না না, কিচ্ছু হয়নি। মা ভালো আছেন? ভালো আছেন বই কি? আসুন আমার সঙ্গে। কিন্তু ভিতরে গেলেই তো হয়। না না, হয় না, আপনি আপনার সঙ্গে আসুন। উনি ভিতরে যেতে চাইছেন? ও, তিনি আজই এসেছেন বুঝি? ও এই মাত্র। আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কিছু হয়েছে? বাবা কেমন আছে? তারা তো সবাই ভালোই আছেন, কিন্তু এখন আপনার সঙ্গে দেখা হবে। কেন দেখা হবে? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, এতে কিন্তু ফল ভালো হবে না। আপনারা কি আমাকে চিনতে পারছেন না? আমি শোভন। বুঝতে পারছেন না? আমি শোভন। দাঁড়ান, আমি ভিতর থেকে আসছি।
দেখুন, চিনতে পারছেন একে? আরে এ তো আমারই ফটো। দেখুন আপনারা মিলিয়ে। না, এ অসহ্য। দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল, ম্যাচ জরুর পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না। আপনি এখন চলে যেতে পারেন। আমি শুধু একবার আমার মা বাবার সাথে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু আমাকে একবার মা বাবার সাথে দেখা করতে দিন। শুনুন তাহলে, 7 দিন আগে সুমন মারা গেছে, এর মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। আরে কেমন করে মারা গেল? মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম ধাম পরিচয় পাওয়া যা সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। শোভন এরপর কী করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তা মনে হয়। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও খাজাঞ্চি মশাই ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল, তখন সে তার বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আরে আরে, কি হলো কি হলো? কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? বাবা, বাবা আমাকে চিনতে পারছেন? আমি শোভন। কে? সেই 3 বারের মতন এবারেও আমরা আসতে দিইনি, আমাদের হাত ছাড়িয়ে। থাক আগে থাক, ওকে চলে যেতে দাও। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্তি মুমূর্ষু ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানোও হয়নি। এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিল। আচ্ছা সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল না? সেই জন্যই গল্প বানানো সহজ হলো।